দাম্পত্য সম্পর্কে সংঘাত বা দ্বন্দ্ব বলতে আসলে কি বোঝায়? দাম্পত্য সম্পর্কের সংঘাত তখনই তৈরি হয় যখন এই যে দাম্পত্য সম্পর্ক যেটা হওয়া উচিত ছিল একটা বাদ্যযন্ত্রের মতো, যে দুটো বাদ্যযন্ত্র একই সাথে একই টিউনে বাজবে, সেটা না হয়ে যখন এখানে খটমট হয়, কিছুটা মিলটা না হচ্ছে, দুজন দুই দিকে চলে যাচ্ছে, সেই জায়গাটা থেকেই আসলে দাম্পত্য সম্পর্কের দ্বন্দ্বটা শুরু হয়। আমার কাছে এরকমই মনে হয় সিস্টার। মানে যখন মানে মিউজিক যখন সিনক্রোনাইজ হয় না তখনই দ্বন্দ্বটা শুরু হয়। এই যে দ্বন্দ্বটা যে শুরু হয় আসলে কখন বলবো যেটা আসলে একটা টেনশন বা উদ্বেগের কারণ এই দ্বন্দ্বটা? সিস্টার, আমার কাছে ওই বাদ্যযন্ত্রের ব্যাপারটাই আবার চলে আসে, যে যখন আমরা যে কোনো বাদ্যযন্ত্র দুটো একসঙ্গে বাজানোর জন্য চেষ্টা করব, শুরুতে কিছুটা খটমট হওয়াটা স্বাভাবিক। সেটা কিন্তু আমাদের দুজনকে টিউন করে আস্তে আস্তে মিলিয়ে নিতে হবে, যেটা দাম্পত্য সম্পর্কে শুরুতে হয়। কিন্তু যখন দেখা যাবে যে এই দুটো বাদ্যযন্ত্র আসলে একসঙ্গে বাজতেই পারছে না, দুজন দুই দিকে চলে যাচ্ছে, দুটো ভিন্ন অর্কেস্ট্রা, তখন বুঝতে হবে যে এখানে আসলে উদ্বেগের কারণ তৈরি হয়েছে এবং হয়তো বাইরে থেকে একটা হেল্প নেওয়াটা আমাদের জন্য জরুরি হয়ে পড়ে। আচ্ছা, তাহলে এই যে যখন উদ্বেগের কারণ হয়, কি কি কারণ মনে হয়, কি কি কারণে এই সংঘাতগুলো হয়? যেমন আমি যেটা দেখি যে অনেকে নিজেদের চাহিদা পূরণ হচ্ছে না, হয়তো বা অর্থনৈতিক চাহিদা বা সন্তানকে কোন স্কুলে দিবে সেটা নিয়ে দ্বন্দ্ব। আপনার মতে কি কি কারণে এই দ্বন্দ্বগুলো তৈরি হয়? সিস্টার, আমাদের দেশের পার্সপেক্টিভ থেকে যতটুকু আমার অল্প জ্ঞানের মধ্যে আসে, যে শুরুতেই দ্বন্দ্বটা থাকে অর্থনৈতিক নিয়ে। অর্থনৈতিক, হয়তো দুজনের চাহিদা দুই রকম, হয়তো প্রয়োজন মিটছে না, বা কোন টাকাটা কোথায় খরচ হচ্ছে, এরকম নানান অর্থনৈতিক বিষয় হতে পারে। দ্বিতীয় বড় একটা কনফ্লিক্টের কারণ হচ্ছে আমাদের ইনলজ। কারণ সামাজিকভাবে যেহেতু আমাদের বিয়েটা দুটো পরিবারের মধ্যে হয়, দেখা যায় স্বামী স্ত্রী কোনো একটা সিদ্ধান্ত নিতে চাচ্ছে কোনো একটা বিষয়ে, হয়তো স্বামী স্ত্রী কোথাও বেড়াতে যাবে, বা সন্তান আসবে কিনা, বা চাকরির জন্য কে কতটুকু কিভাবে সময় দিবে, সব বিষয়ে দেখা যায় যে আমাদের যারা ইনলস থাকেন তাদের একটা মতামতের গুরুত্ব চলে আসে। ওই জিনিসটা অনেক ক্ষেত্রে কনফ্লিক্ট তৈরি করে। এছাড়া আর অবশ্যই তৃতীয় পক্ষ এটা চলে আসতে পারেন একটা কনফ্লিক্টের অনেক বড় কারণ। অনেক সময় নেশা হতে পারে, অনেক সময় এই ধরনের নানান সম্পর্কের ঘাত প্রতিঘাত, জটিলতা দ্বন্দ্বগুলো তৈরি করে। আমিও কাউন্সিলিং দিতে গিয়ে যে সমস্ত কারণগুলো দেখি সেখানে হচ্ছে একটা, আপনি যেগুলো বলছেন এটা ছাড়াও আরও যেগুলো দেখি, যে তারা কোনো একটা সিদ্ধান্ত নিতে গিয়ে দুইজন আলাপ করে না যে কি সিদ্ধান্ত নেবে। ধরেন কেউ হয়তো টাকা পয়সা জমাবে বা বাবার বাড়িতে দিবে বা কোনো আত্মীয় স্বজনকে দেবে, সেটা নিয়ে তারা ডিসকাস করছে না। আবার কোনো কোনো ক্ষেত্রে যে স্বামী বা স্ত্রী অন্যের উপর কি চাপিয়ে দিচ্ছে, নিজের সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে, তাদের যে স্বাধীনতা সেই স্বাধীনতার লঙ্ঘন হচ্ছে। এটাও দেখি যে এটাও একটা কারণ। এটা ভীষণভাবে হয় যে আমরা আসলে আমাদের যে চাওয়াটা সেটা আমরা আরেকজনের উপর চাপিয়ে দিচ্ছি। সেটা আমি স্ত্রী হয়েও চাপিয়ে দিচ্ছি, স্বামী হয়েও চাপিয়ে দিচ্ছে, অনেক সময় পরিবেশও আমার উপরে অনেক কিছু চাপিয়ে দিচ্ছে, যে আমি বুঝতেই পারছি না কেন আমাকে এটা করতে হবে। যদি অনেক সময় ওই এক্সপ্লেনেশনটা আমার কাছে থাকতো যে এটা তার জন্য আমার করাটা এই কারণে জরুরি, হয়তো আমার জন্য ওই করাটা একটা চয়েসের মতো মনে হতো এবং করাটা সহজ হতো আমার জন্য, কিন্তু সেটাই আমার জন্য এত বড় জটিলতা, এত বড় স্ট্রেস তৈরি করছে যে দেখা যাচ্ছে যে আমি একটা ভিন্ন একটা জায়গায় চলে যাচ্ছি। এবং এই বর্তমান যুগে যখন নারীরা শিক্ষিত হচ্ছে তখন এটাও খেয়াল করছি যে তিনি হয়তো চাকরি করতে চাচ্ছেন, কিন্তু যখন সন্তান চলে আসে বা কিছু অন্য কোনো কারণে স্বামী তখন বাধ্য করে তোমাকে, তুমি ঘরে থাকো, তুমি চাকরি বাদ দিয়ে দাও। কিন্তু অনেক সময় এই স্ত্রী কিন্তু এটা চাচ্ছে না, যে চাপিয়ে দেওয়াটা, এটা কিন্তু আমি মনে করি যে একটা বড় একটা সমস্যা। জি সিস্টার, কারণ এই যে সন্তানের দায়িত্ব, যিনি মা তাকেই সন্তানের দায়িত্ব নিতে হবে এবং চাকরিটাও তাকে করতে হবে, এবং এই চাকরির পরে বাড়িতে এসে পরিবারের যে কাজগুলো সেটা সিংহভাগও আমাদের এই স্ত্রীকেই করতে হচ্ছে। তো সেই জায়গাটা থেকে এটা স্ত্রীর উপরে অনেকটাই চাপিয়ে দেওয়া হয়। তারপরেও আমি বলবো যে দুজনের মতামতের সাথে মিল রেখে দুজন সমানভাবে পার্টিসিপেট করে কিন্তু এই ধরনের সিদ্ধান্তগুলোতে আসা যায়। কোনো একজন নারী, এটা তার স্বাধীনতা, তিনি যদি মনে করেন যে হ্যাঁ আমি এগুলোর সামনেও সন্তান নিতে পারবো, তো অবশ্যই তার ইচ্ছাকে আমাদের সম্মান জানানো উচিত। সুরাইয়া, আপনি যেহেতু বিভিন্ন গ্রুপের সাথে জড়িত, বিভিন্ন নারীদের গ্রুপ, তারপর হচ্ছে আপনি কিছু লিগ্যাল অ্যাডভাইসও দিয়ে থাকেন,
আমি কাউন্সিলিং সেবা দিয়ে থাকি। আমার প্রেক্ষাপট আমি পরে বলছি, কিন্তু আপনি যদি আমাকে একটু বলেন, এই যে দীর্ঘদিন জমিয়ে রাখা যে কষ্ট বা ক্ষোভ, না বলা কথা, যেটার কারণে দ্বন্দ্ব হচ্ছে, এটা আসলে কোন পর্যায়ে গেলে এটা মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলছে বলে আপনি খেয়াল করছেন? সিস্টার, যখনই আমি দেখি যে একটা পরিবারের মধ্যে নানান ধরনের দ্বন্দ্ব তৈরি হচ্ছে, অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে অনেক সময় এটা ডিভোর্স পর্যন্ত যাচ্ছে না, কিন্তু দ্বন্দ্বগুলো কিন্তু পরিবারের মধ্যে থেকে যাচ্ছে এবং ভীষণভাবে স্ট্রেস তৈরি করছে। এই স্ট্রেস মোকাবেলা করতে যে এই জমিয়ে রাখা আবেগগুলো কিন্তু একটা সময় আমাদেরকে মেডিকেল ডিপ্রেশনের দিকে নিয়ে যাচ্ছে। হয়তো আমি ডিভোর্সে যেতে চাচ্ছি না, হয়তো আমার কনফ্লিক্টটা এমন যেটা আমি একটু কনফ্লিক্ট রেজলিউশনের মধ্যে যদি যেতাম, আমি যদি একটু কাউন্সিলিংয়ে আসতাম, আমার কিন্তু কনফ্লিক্টগুলো মানে মেটানো সম্ভব। অনেক ক্ষেত্রেই অনেকে লিগ্যাল হেল্প নিতে আসেন, কিন্তু তারা যখন তাদের গল্পটা আমাদেরকে বলেন, আমরা কিন্তু বুঝতে পারি যে এখানে হয়তো লিগ্যাল ইন্টারভেনশনের সেই সুযোগটা নেই বা সেই পরিস্থিতি এখনো তৈরি হয়নি। কিন্তু ওই কনফ্লিক্ট রেজলিউশনের মধ্যে না যে আমাদের এই নিডটাকে অ্যাড্রেস না করেই আমরা হয়তো সম্পর্কটাকে শেষ করে দিতে চাই। হ্যাঁ হ্যাঁ, এটা আমি দেখেছি যে আমি বর্তমানে আসলে 2 জনকে এখন কাউন্সিলিং দিচ্ছি যারা দেশের বাইরে। তাদের কিন্তু 2 জনের দ্বন্দ্বের কারণে একই ফ্ল্যাটে 2 জন 2 রুমে ঘুমাচ্ছে এবং তারা থাকছে, তারা দ্বন্দ্ব নিরসনের জন্য কোনো উদ্যোগ এত বছর পর্যন্ত নেয়নি। এখন নিচ্ছে, ওয়াইফ নিচ্ছে যে উনি নিজে ভালো থাকতে চান। ওনারা 2 জন 2 রুমে থাকেন, বলে যে উনি তো আমার সন্তানের বাবা, একজন সন্তান বেড়ে ওঠার জন্য বাবা মা 2 জনের প্রয়োজন, সেজন্যই আমরা এখানে আছি। উনি এখন আমার কোনো কিছু না। আবার হাজবেন্ডও বলে যে উনি আমার কোনো কিছু না, যে উনিও আমার সন্তানের মা, সেজন্য সন্তান যেন হ্যাম্পার্ড না হয়, তার মানসিক স্বাস্থ্য যেন প্রভাব না ফেলে, সেজন্য আমরা একসাথে আছি। এই যে একটা এরকম এক ধরনের একটা সিদ্ধান্ত যে একই পরিবারে সন্তান দেখছে, মা এক ঘরে বাবা এক ঘরে, তারা কথা বলছে না, শুধু বলছে যে সন্তানের বাবা এবং মা। এই পরিস্থিতিতে আসলে আপনি কিভাবে দেখেন একজন লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে? সিস্টার, লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে আসলে এই পরিস্থিতিটা দেখার তো ওরকম ভাবে সুযোগ দেয় না। আমাদের কাছে যতক্ষণ পর্যন্ত না আপনি একটা লিগ্যাল প্রবলেম নিয়ে আসবেন, ততক্ষণ পর্যন্ত তো আসলে এখানে অ্যাড্রেস করার মতো কিছু নেই। কিন্তু এটা যদি এইভাবে না এসে যদি এভাবে আসতো যে এই সমস্যাগুলো থেকে তো আমাদের বের হয়ে আসতে হবে, কারণ এই প্রবলেমগুলোর কারণে, সংসারে অশান্তিগুলোর কারণে, এই টক্সিসিটি, একজন আরেকজনের সাথে হয়তো ঝগড়া হচ্ছে না কিন্তু কথা বন্ধ, এই কথা বন্ধ কিন্তু বাচ্চার উপরে ভীষণভাবে চাপ পড়ে। এবং এই বাচ্চা একটা 5 বছরের বাচ্চা হতে পারে যে হয়তো বাবা মার কথাগুলোর অর্থ ধরতে পারে না, কিন্তু সে টোনটা ধরতে পারে যে এখানে একটা কনফ্লিক্ট রয়েছে, এখানে শান্তি নেই বা মিল নেই, বা সে কিন্তু নিরাপত্তার অভাব বোধ করবে। এই পরিবেশে যেই সন্তানটা বেড়ে উঠবে, সেই সন্তানের জন্য তো একটা সুস্থ ভবিষ্যৎ আমরা আশা করতে পারি না। সে তো নানানভাবে বঞ্চিত হয়ে বড় হয়ে উঠছে। আমি এখন প্রায় দেখছি, এটা শুধু বিদেশে না, দেশে, আমাদের দেশেও দেখছি যে তাদের যে দ্বন্দ্ব সেটা নিরসন না করে, একজন প্রফেশনাল হেল্প না নিয়ে, মানে একজন সাইকোলজিস্টের হেল্প না নিয়ে, তারা এইভাবে তারা সিদ্ধান্তটা নিচ্ছে যে আমরা 2 জন 2 করে থাকছি সন্তানের ভালোর জন্য। কিন্তু মনোবিজ্ঞানের দৃষ্টিতে এটা কিন্তু আসলে সিদ্ধান্তটা সম্পূর্ণ ভুল, এবং সন্তান কোনোভাবে এটাতে উপকৃত হচ্ছে না। তার কিন্তু ট্রমা, যেটা বলে অনগোয়িং ট্রমা, সেটা বেড়ে যাচ্ছে। তাহলে এখন সংঘাত বা দ্বন্দ্ব নিরসন করার জন্য অবশ্যই একজন সাইকোলজিস্টের শরণাপন্ন হতে হবে। নিশ্চয়ই নিশ্চয়ই সিস্টার, সাইকোলজিস্টের শরণাপন্ন হতে হবে। এই কনফ্লিক্ট নিরসন করেই তারা একসঙ্গে থাকাটা সব থেকে বেশি যুক্তিযুক্ত। কারণ অনেক সময় আমরা এই জিনিসটা পাই যে সন্তানের জন্য আমরা সম্পর্কটা ধরে রাখার চেষ্টা করি, কিন্তু এই ধরে রাখতে যে আমরা কিন্তু সন্তানের ক্ষতি বেশি করছি। তার ভালোর চিন্তাটা হয়তো আমাদের ছিল, আমরা তার ভালো চাই। অনেক ক্ষেত্রে কিন্তু সিস্টার এই জিনিসটা এই কাপল রিলেশনের ভিতরেও দেখা যায় যে 2 জনই 2 জনকে ভালোবাসেন, 2 জনেরই 2 জনের জন্য আসলে খারাপটা চাচ্ছেন না, কিন্তু তাদের যে এক্সপ্রেশন, তারা যে একজন আরেকজনের কাছে কি চাচ্ছেন সেটা বলার জন্য তাদের যে ভাষা দরকার, সেটা তাদের কাছে নেই। তারা জানেনই না যে কিভাবে তার নিডটা আরেকজনকে বলা যেতে পারে। হ্যাঁ, এক্স্যাক্টলি, এটা মানে তারা জানেন না এবং তারা হেল্প নিচ্ছে না। তো এখন আমি যেটা দেখছি যে কিছু কিছু ক্ষেত্রে আমি থেরাপিস্ট হিসাবে, আমি কিংবা আমার যে সেন্টারে যারা কাউন্সিলরগণ আছেন, আমরা একটা মানে সমস্যা ফেস করি। সেটা হচ্ছে 2 জন স্বামী স্ত্রী
দুইজনের সম্পর্ক উন্নয়নের জন্য কিন্তু আসলে আমার কাপল কাউন্সিল দুইজনকে লাগবে। অনেক সময় এক পক্ষ আসে, আরেক পক্ষ আসতে চায় না, হয় স্বামী আসছে স্ত্রী আসতে চাচ্ছে না, স্ত্রী আসছে স্বামী আসতে চাচ্ছে না। আসলে এটা তো একটা সিস্টেম, তাই না? জি জি। তাহলে ওদের সম্পর্ক ঠিক রাখার জন্য যেন তারা ভালো থাকে এবং তাদের সন্তানরা ভালো থাকে, পরিবার ভালো থাকে, সেখানে সিস্টেম অনুসারে দুইজনকে একসাথে কাজ করতে হবে। জি নিশ্চয়ই, কারণ দুজন একসঙ্গে কাজ না করলে আসলে একটা পরিবার, যেহেতু দুজনের সংমিশ্রণে পরিবারটা তৈরি, এই পরিবারটার সব থেকে বড় দুটো কম্পোনেন্টই হচ্ছেন স্বামী এবং স্ত্রী। এই দুজনের মিলনটাই হচ্ছে একটা পরিবার। সেটা তো আসলে দুজন মিলে যদি চেষ্টাটা না করেন তাহলে তো এটা সম্ভব না। কিন্তু সিস্টার, আমার একটা ধারণা যে একজনও যদি আসেন এবং একজন যদি কনফ্লিক্ট রেসলিউশনের জন্য চেষ্টা করেন এবং শেখেন যে কিভাবে আসলে তার কথাটা তাকে বলতে হবে, এবং ওই শিখতে যেয়ে তিনি যখন দেখবেন যে তার জন্য অবজারভেশন, অ্যাক্টিভ লিসেনিংটাও কতটা জরুরি এবং কিভাবে কাজ হয়, আপনার কি মনে হয় সিস্টার এটা পরিবারের জন্য? এটা আমার যেটা মনে হয়, যেটা আমার প্র্যাকটিসে যেটা দেখেছি, আমি যদি আবার আপনার ইন্ট্রোডাকশনে ফিরে যাই, আপনি যেটা ইন্ট্রোডাকশনে যে কথাটা বলেছেন যে এটা একটা ড্যান্স বা মিউজিক না, যে সিনক্রোনাইজ হতে হবে। এখানে দাম্পত্য সম্পর্কে দুইজন যদি না আসে করাটা বেশ কঠিন। আমি 2-3টা উদাহরণ দিতে চাই যদি আপনার শুনতে চান। সেটা হচ্ছে যে একজন আসলে যে সবসময় সমাধান হয় তা না, কারণ যিনি পারপেট্রেটর তিনি যদি না আসেন, এক্সাম্পল যিনি গ্যাম্বলিং খেলছেন, গ্যাম্বলিং করে সমস্ত টাকা পয়সা নষ্ট করছেন, পরিবার ধ্বংস করে ফেলছেন, এখন যিনি হচ্ছে ভিকটিম স্ত্রী, উনি যদি আসেন, উনি যদি ওনাকে চেঞ্জ করে, আর ওই পারপেট্রেটর যে না আসে, সেখানে আবার কিভাবে পরিবর্তন আশা করতে পারে? সেটা তো সিস্টার কোনোভাবেই সম্ভব না। হয়তো আমরা ওনাকে বোঝাতে পারবো, আমরা বোঝাতে পারবো বলতে উনি হয়তো একটা সময় বুঝতে পারবেন যে ওনার জন্য উনি কতটুকু নিতে পারবেন আর কতটুকু নিতে পারবেন না, কখন এটা আসলে শেষ করে আসতে হবে, হয়তো জিনিসটা উনি সুন্দর করে সমাধান করতে পারলেন। কিন্তু একইভাবে ড্রাগ অ্যাডিকশনের ক্ষেত্রে যদি কোনো কারণে ড্রাগ অ্যাডিকশনের কারণে যে দাম্পত্য কলহ হয়, সেখানেও আপনি যিনি অ্যাডিক্টেড উনি যদি না আসেন, আসলে স্ত্রী বা স্বামী, মানে এখন তো ড্রাগ অ্যাডিক্টেড দুইজনই হতে পারে, মেলও হতে পারে, ফিমেল হতে পারে, যিনি অ্যাডিক্টেড না তিনি কিন্তু আসলে পরিবর্তন করতে পারছেন না। তাহলে আমি বলবো যে যখন দাম্পত্য বলি, দম্পতি সেখানে ইউনিট হিসাবেই কাজ করা প্রয়োজন। নিশ্চয়ই, নতুবা আসলে কোনোভাবেই এটা সুরাহা করা যায় না, আসলে দুজনকে মিলেই কাজ করতে। এক্স্যাক্টলি। তাহলে আমি বলবো যে আমার যে বার্তা আজকে সেটা হচ্ছে যে আমরা দাম্পত্য জীবনকে অনেক শ্রদ্ধা করি, কারণ পরিবার গঠনের জন্য এটা খুব বড় একটা কি বল বন্ডিং, এটা একটা সামাজিকভাবে স্বীকৃত। সেখানে পরিবার গঠনের জন্য দাম্পত্য সম্পর্কটা উন্নয়ন করা অনেক গুরুত্বপূর্ণ। কেউ যেন মানে মানসিকভাবে চাপে না থাকে, যাওয়ার আগেই যেন তারা ভালো থাকতে পারে, প্রিভেনশন কিছু মেথড, এটার জন্য আমি মনে করি দাম্পত্য কাউন্সিলিং নিলে কোনো খারাপ কিছু না, ভালো হতে পারে। নিশ্চয়ই সিস্টার, অবশ্যই। হ্যাঁ, তাহলে আমি বলবো যে আপনি যখন কাজে যান, বিভিন্ন গ্রুপের সাথে কথা বলেন, অবশ্যই এই দ্বন্দ্ব, এই সংঘাত নিয়ে আপনি কথাগুলো শুনেন, তাদেরকে অবশ্যই প্রফেশনাল কাউন্সিলিং এর শরণাপন্ন হতে পারবেন। সিস্টার, অবশ্যই। অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। থ্যাংক ইউ সিস্টার।